আমি এই 4-5 মাসে হয়তো আমার 10% কাজও করতে পারিনি। সবাইকে এক্সপেক্ট করব যে যারাই আসবে তারা কাজ করার জন্য আসবে। পাকিস্তান সিরিজ না, ওভারঅল যাই খেলতে যাবে বাংলাদেশ, দেয়ার শুড অলওয়েজ বি টুর্নামেন্টস লাইক দিস। অবশ্যই আছে। আমার কাছে মনে হয় যে রাজশাহী আর বগুড়া যদি ইন টার্মস অফ আপনার গ্রাউন্ড ফ্যাসিলিটিস, গ্রাউন্ড দেখেন, ইন টার্মস অফ উইকেট, আপনি ইন টার্মস অফ গ্রাউন্ড, আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। আমি মনে করি এই মাঠটাকে অনেক অবহেলার মধ্যে রাখা হয়েছিল। আমি মনে করি এখানকার উইকেট যেরকম করে আছে, এখানকার গ্রাউন্ডসম্যানরা গত 10-15-20 বছর ডিসপাইট নো ক্রিকেট ওরা যেভাবে করে মাঠটা মেনটেন করেছে, আমার কাছে মনে হয় যে এই প্রত্যেকটা গ্রাউন্ডসম্যানকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত ফর দ্য এফর্ট দে হ্যাভ গিভেন। বিকজ যখন একটা মাঠে চলতি খেলা থাকতে হয় তখন এটার মেনটেন্যান্স এমনিতেই হয়, বাট আপনি যদি যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে দেখেন, আমার কাছে মনে হয় যে সব কিছু ইজ ভেরি ওয়েল মেনটেন্ড বাংলাদেশের পার্সপেক্টিভে। সো আমি মনে করি যে এখানকার গ্রাউন্ডসম্যান, ভেন্যু ম্যানেজার যারাই আছে না কেন, দে ডিজার্ভ আ লট অফ প্রেইজ ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, ফ্রম দ্য ফ্যান্স অ্যান্ড এভরিবডি। অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয় যে এরকম একটা মাঠের যদি ড্রেনেজ সিস্টেম না থাকে তাইলে আসলে এটা আমাদের ব্যর্থতা। কোনো ব্যর্থতাকে যদি স্বীকার করে নিতে হয় তাহলে আমাদেরই নিতে হবে। এত সুন্দর একটা মাঠে এতদিনের ড্রেনেজ সিস্টেম নাই কেন, এটার জবাব আসলে আমার কাছে নাই। এবং এটা তো কোনো রকেট সায়েন্স না, এটা চাইলেই করা যায়। সো আমার কাছে মনে হয় যে আমি ফ্যাসিলিটিস ইনচার্জে যদি আমি আমার সময় পাই এবং আমি মনে করি যে আমি যদি ড্রেনেজ সিস্টেম না করে যেতে পারি, আর যে কোনো মাঠে যে কোনো রিকোয়ারমেন্টে যদি আমি ফিল আপ না করে যেতে পারি, এই ব্যর্থতা আমার স্বীকার করতে হবে। এটা আমার কাজ যে আমার প্রত্যেকটা মাঠে কী কী কাজ করা দরকার সেটা বের করা, এবং আমি চাইবো যে আমি যতদিন আছি ততদিনে মেজর যে জিনিসগুলো সেগুলো আমি করে যাওয়ার চেষ্টা করব। কারণ ক্রিকেট বোর্ডে আপনি জানেন যে এভরিথিং ডাজন্ট ডিপেন্ড অন মি। আমি একটা জায়গা পর্যন্ত যেতে পারবো, আমি জায়গাগুলো দেখিয়ে দিতে পারবো, বাট দেন দেয়ার আর আদার ডিপার্টমেন্টস যার উপরে আমি ডিপেন্ডেন্ট। সো আমি আমার কাজটা ইনশাল্লাহ যতদূর পারি আমি চেষ্টা করব, বাকিটুকু যদি আমাকে সবাই সহায়তা করে তাহলে এটা করা সম্ভব। দেখেন, অনেস্টলি বলি যে আমি এরকম করে কাজ করতে অভ্যস্ত না। সো এটা হয়তো বিসিবির বা একটা কালচারাল ওয়ার্ল্ডের হয়তো একটা সিস্টেম যে আপনি অনেক প্রক্রিয়া, অনেক নিয়মকানুন মেনে হয়তো আপনার আগাতে হয়। যদি আমার উপরে থাকতো এবং আমি যদি একটা স্পেশাল পারমিশন পেতাম যে আমি আমার মতো করে কাজ করব, তাহলে আজকে যদি আমার ইচ্ছা হয় ড্রেনেজ সিস্টেম করতে, তাহলে এটা কাজ কালকে থেকেই শুরু হবে। বাট এন্ড অফ দ্য ডে আই এম অলসো আনসারেবল। আমাদের এটা বাজেট করতে হয়, আমাদের এটা বোর্ড থেকে পাস করাতে হয়, অ্যান্ড দেন ইউ সাবমিট ইট টু ডিফারেন্ট প্লেসেস। যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে এটা পাস না করে দিবে, ওনারা আমাকে ভেন্ডার না বের করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের উপরে তাদের উপরে আমি ডিপেন্ডেন্ট। সো আই নো যে একটা কর্পোরেট ওয়ার্ল্ডে এটাই নিয়ম হয়তো। আই উইশ ইট ওয়াজ বেটার, বাট আমি মনে করি যে আমি এই 4-5 মাসে হয়তো আমার 10% কাজও করতে পারিনি। দেখেন, আমি যখন প্রথম বোর্ড ডিরেক্টর হয়ে গিয়েছিলাম তখন দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ একটা শর্ট টার্ম প্ল্যান করা, একটা মিড টার্ম প্ল্যান করা, এবং যদি 4 বছর কাজ করতে পারি তাহলে সেটার একটা প্ল্যান করা। সো শর্ট টার্মের প্ল্যানের মধ্যেও আমাদের অনেকগুলো প্ল্যান ছিল। স্পেসিফিক্যালি স্পিকিং যদি বলেন, যে আপনারা সবাই শুনেছেন যে রংপুরে বড় একটা স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটির একটা ক্রিকেট এরিনা বানানো, যেখানে আন্ডার 17-19 প্লেয়ারদেরকে গ্রুম আপ করানো হবে। সেটার প্ল্যান আমার পক্ষ থেকে যতটুকু করার, আমি আমার বাজেট থেকে শুরু করে প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু সাবমিট করেছি। আপনারা জানেন চিটাগংয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ হচ্ছে। আপনারা জানেন যে মাঠটা এখন আপনারা যদি যান হয়তো দেখবেন যে ওখানে ঘাসও নেই। সো এইসব জিনিস আসলে টপ প্রায়োরিটির কাজ। এগুলোকে আসলে মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়েও আমার মনে হয় করতে দেওয়া উচিত। বাট এন্ড অফ দ্য ডে সবাই যদি নিয়ম মেনে চলে তাহলে তো আমিও বাধ্য নিয়ম মেনে চলা। বাট আপনি যদি আমার স্যাটিসফ্যাকশন বলেন, তাহলে আমার স্যাটিসফ্যাকশনটা নাই যে আমি আমার মনের মতো কাজ করতে পারিনি। দেখেন, আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই, আমি কিন্তু কাউকে সিঙ্গেল আউট করে টার্গেট করছি না, বা আমি বলছি না যে এই পার্টিকুলার মানুষটা আমাকে করে দেয়নি। হয়তো আমরা নিয়মের কাছে বাধা বলে হয়তো জিনিসগুলো হচ্ছে না। হয়তো স্পিড আপ করা যায়, চাইলেই স্পিড আপ করা যায়, কিন্তু আই গেস দিস ইজ বাংলাদেশ, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ইটস ডিসঅ্যাপয়েন্টিং। আপনি বলছেন যে দুর্নীতির কথা, আসলে বাংলাদেশের কালচারে কাজ করা একটু ডিফিকাল্ট, বিকজ আপনি যদি একটা সিম্পল একটা কাজও করতে যান, তখন 10টার মধ্যে 9টা মানুষ প্রথমে চিন্তা করবে যে শানীন ভাই যে এই কাজটা করতেছে এর থেকে উনি কত টাকা বানাচ্ছে। ইটস আনফর্চুনেট যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের উপরে এরকম অ্যালিগেশন আসাটাই স্বাভাবিক, আমি মানি, বিকজ আমাদের সাইকোলজিটাই এরকম। বাট এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে কোনো বাংলাদেশি ক্রিকেটে যারা কাজ করে এসেছে, তারা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওই ইন্টেনশন নিয়ে আসে যে তাদের চুরি করতে হবে বা পয়সা বানাতে হবে, আই থিঙ্ক দিস ইজ নট দ্য রাইট প্লেস ফর দেম। আমরা এখানে 4 বছরের জন্য আসছি এবং আমরা ক্রিকেট প্যাশন দিয়ে কাজ করি।
এটা আমাদের একটা মনের আস্থার জায়গা, একটা ভালোবাসার জায়গা। সো আপনি যেই জিনিসটাকে ভালোবাসেন সেই জিনিসটাকে বেইমানি করাটা একদম ঠিক হবে না। এরকম অ্যাকিউজেশনও আসে। আমি জানি যে যখন আমি কাজ করব 3টা টেন্ডার পড়লে মানুষ বলবে এটা শানীন ভাইয়ের কোম্পানি, এটা আমাদের আসলে এটা আমাদের স্টাইল হয়ে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। বাট এন্ড অফ দ্য ডে এটাও একটা বড় প্রবলেম। যখন শানীন তানিম একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে চাবে বা একটা ড্রেনেজ সিস্টেম কাজ করতে চাবে, তখন 5টা মানুষ সেটাই চিন্তা করবে যে শানীনের ধান্দাটা কী, ও এত অ্যাক্টিভ হওয়ার দরকারটা কী। বাট সবার এটা রিয়েলাইজ করা উচিত, আমরা এখানে 4 বছরের জন্য আসছি, আমরা এখানে ইম্প্যাক্ট রাখতে আসছি। সো দ্যাট কালকে যদি শানিয়ান না থাকে, মানুষ বলতে পারবে যে আমি 4-5টা কাজ করে গিয়েছি। ওই কাজই আমার অ্যাসেট, ওই কাজই আপনাদের মনে রাখার জায়গা। ওই কাজ ছাড়া এখানে মিডিয়াতে এসে বড় বড় কথা বলা, আমি মিডিয়াতে আসলাম সবাই আমাকে চিনলো, এটা পরিচিতির জায়গা না, এটা কাজ করার জায়গা। আমি সবাইকে এক্সপেক্ট করবো যে যারাই আসবে তারা কাজ করার জন্য আসবে, নট নেসেসারিলি। আমি এটা মনে করি না। দেখেন, আপনি যখনই এরকম একটা প্রক্রিয়াতে আসবেন যে আপনি ইলেকশন করে আসবেন বা আপনি কোনো ধরনের একটা ইলেকশনের প্রক্রিয়ায় আসবেন, তখন আপনার অপোজিশন থাকবে, তখন আপনার অ্যান্টি পার্টি থাকবে, দেয়ার আর আদার পিপল যে আপনার জায়গায় থাকতে চাইবে। সো তারা হয়তো বিভিন্ন ধরনের কথা বলবে। বাট আপনি যখন ইলেক্টেড হয়ে যাবেন অ্যাজ এ ডিরেক্টর, তখন আপনার ফোকাস কিন্তু থাকা উচিত একমাত্র যে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, আপনাকে একটা স্পেসিফিক জব দেওয়া হয়েছে এবং এই জবটাই শুড বি ইয়োর পারপাস। বাইরে কে কী বললো এটা বলতেই পারে, এবং আমি তাদেরকে ব্লেম করছি না, এটা তাদের পলিটিক্যাল এজেন্ডা বা তাদের পার্সোনাল এজেন্ডা হতে পারে। বাট আমার কাজ ফ্যাসিলিটিস, আমি ফ্যাসিলিটিসের উপরেই ফোকাস করব। ওই মাঠের ভিতরে প্লেয়ারদের দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, তখন আমি প্লেয়ারদের কথা চিন্তা করবো। সো একজন আরেকজনের উপর আঙ্গুল না তুলে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ইনচার্জ আছে তারা যদি নিজের কাজটায় ফোকাস করে, আই থিঙ্ক ইট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন যে অনেক ডিরেক্টররা হয়তো নিজেদের জায়গা ছেড়ে হয়তো অন্যের ডিপার্টমেন্টের কথা বলতে হয়তো পছন্দ করেন, বাট আমার কাছে মনে হয় এটা নট নেসেসারি। এটা হয়তো তাদের কোনো পার্সোনাল গ্রাজ থাকতে পারে, এজেন্ডা থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট আই এম নট ইন্টারেস্টেড। আমি ফ্যাসিলিটিসের দায়িত্বে আছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি থিং আই ফোকাস। আমার টিমে খেলেছে সাকিব, এবং জানতে পেরেছি সাকিব পজিটিভ ভাইব পেয়েছে, পজিটিভ জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আপনি অ্যাজ এ ডিরেক্টর আপনার কথা হয়, এখন আপনি কি মনে করেন সাকিব হারিয়ে ফেলেছে বাসায়? দেখেন, আমার সাকিবকে নিয়ে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, নট অ্যাজ এ বোর্ড ডিরেক্টর। আমাকে অনেকেই জিজ্ঞেস করে সাকিব কি আসবে নাকি, বা বোর্ডের অন্য অন্য জিনিস আপনি জানবেন না কেন। আমার আসলে জানার ইন্টারেস্টই নেই। ইট ইজ নট মাই মাঙ্কি, ইট ইজ নট মাই সার্কাস, আই ডোন্ট নিড টু নো। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আই উড লাভ সাকিব টু কাম অ্যান্ড ব্যাক টু বাংলাদেশ, রিপ্রেজেন্ট বাংলাদেশ। তার পলিটিক্যাল কি এজেন্ডা ছিল বা তার ব্যবসায়িক কী মামলা আছে, কি আছে না আছে, এটাও তার পার্সোনাল ব্যাপার, সেটা এসে তার মতো করে ফেস করবে। বাট অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ব্রাদার, অ্যাজ আ ফ্রেন্ড, সব কিছু মিলিয়ে সাকিব এখনও সেই যোগ্যতা রাখে যে সে বাংলাদেশ টিমের প্রথম নাম টিম লিস্টে আসবে। এবং আপনি এটা মিরাজকে জিজ্ঞেস করেন, আপনি এটা লিটনকে জিজ্ঞেস করেন, আপনি এটা শান্তকে জিজ্ঞেস করেন, যে 3টে ফরম্যাটের ক্যাপ্টেন আছে, আই এম শিওর ওদেরকেও যদি চয়েস দেওয়া হয় তো হি উইল বি দ্য ফার্স্ট নেম ইন দ্য লিস্ট। এই জিনিসটা গত 4 মাসে, বিকজ আমি কিন্তু মোর দেন এ ডিরেক্টর, আমি হলো মাঠের মানুষ। আমি প্লেয়ারদের সাথে থাকতে অভ্যস্ত, আমি তাদের সাথেই থাকতে অভ্যস্ত, আই এম আ পার্ট অফ দেম। আপনি যদি আমাকে আজকে একটা চয়েস দিতেন যে আপনি কি প্লেয়ারদের সাথে থাকবেন নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হবেন, আই উড চুজ টু স্টে উইথ দ্য প্লেয়ার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়া আমার কাছে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। আই হ্যাভ বিন গিভেন দ্য রেসপেক্ট, আই এম ভেরি থ্যাঙ্কফুল, আই এম ভেরি অনার্ড। বাট আমার ওই সিটের প্রতি কোনো লোভ নাই। আমাকে যদি কালকে বলা হয় যে আই এম নট ডুইং দ্য রাইট জব, আমি ছেড়ে চলে যাব। সেভাবে করে প্লেয়ারদের দেখেন, মিথুনের সাথে যেটা দর্শকরা করছে সেটা আপনি কোনো সময় আটকাতে পারবেন না। আটকাতে এই জন্য পারবেন না বিকজ তাদেরও স্বাধীনতা আছে। নট নেসেসারিলি যে আপনি এসে গালাগালি করবেন, আমি মনে করি দ্যাট ইজ শোয়িং ডিসরেসপেক্ট টু প্লেয়ার্স। বাট দেন এগেন ডিসরেসপেক্ট শুড কাম ফ্রম দ্য ফ্যান্স ইটসেলফ। আপনিও কাউকে বলে ভালো করতে পারবেন না, ভালো করতে পারবেন না। প্লেয়ারদেরও ওই কালচারে ডেভেলপ করা উচিত যে তাদের এইসব কথা শুনতে হবে। প্লেয়ারদেরও আসলে রেসপন্সিবল হতে হবে যে কোন জায়গায় যে কী বলতে হবে, কী করতে হবে। বাট অ্যাট দি সেম টাইম অফকোর্স মিথুনের সাথে যেটা করা হচ্ছে, বা ওই তামিম ইকবালকে এসে আপনি বোর্ড যেই হন না কেন আপনি এসে দালাল রাখবেন, আপনি এগুলো করবেন, দিস ইজ ভেরি অ্যাবিউসিভ। আমার কাছে মনে হয় দ্য প্লেয়ার শুড বি গিভেন রেসপেক্ট রিগার্ডলেস অফ ওয়েদার ইউ লাইক দেম অর নট। এটা আসলে ইম্পর্টেন্ট না। আপনার প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট দেওয়া উচিত। আপনি এখন বলবেন যে খালি কি প্লেয়ারদেরকে রেসপেক্ট দেওয়া উচিত? আমি মনে করি একটা রিক্সাওয়ালাকে যেভাবে করে রেসপেক্ট দেওয়া উচিত, সেভাবে করে একটা প্লেয়ারকেও রেসপেক্ট দেওয়া উচিত। ইউ আর গিভিং রেসপেক্ট টু আ হিউম্যান। এবং আপনি ওই দেশের প্রাইম মিনিস্টারকে যেভাবে করে রেসপেক্ট দিবেন, সেভাবে করে একটা রিক্সাওয়ালাকে রেসপেক্ট দিবেন, একটা প্লেয়ারকেও সেভাবে করে রেসপেক্ট দিবেন। আই ডোন্ট সি এনি ডিফারেন্স যে মিথুন বলে ওর সাথে আলাদাভাবে ট্রিট করতে হবে বা কোনো কিছু। সো আমার কাছে মনে হয় যে এটা আমাদের কালচার, হয়তো আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার যে এটা ফ্যান্সরা করে।
বাট ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি কি মনে করেন যে লর্ডসে গিয়ে ইংল্যান্ডের প্লেয়াররা গালি খাচ্ছে না, বা এমসিজিতে অস্ট্রেলিয়ান প্লেয়াররা গালি খাচ্ছে না, খারাপ খেললে বিরাট কোহলি গালি খাচ্ছে না? ওরাও গালি খাচ্ছে। সো when you decide to play cricket and be a icon in Bangladesh, then you have to accept this. অবশ্যই আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যত খেলবে ততই ভালো। ম্যাচ প্র্যাকটিসের থেকে ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ ক্রিকেটের থেকে আসলে কোনো কিছু ইম্পর্টেন্ট না। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন, আপনি যত কম্পিটিটিভ ক্রিকেট খেলবেন প্লেয়ার্সরা আরও ভালো হবে। আমি শিওর প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারেনি। আমি নিজস্বভাবে খুব ব্যাপারটা নিয়ে আপসেট যে বাংলাদেশের ক্রিকেট should have been kept aside from politics and should have gone to play the World Cup. Players, I can't imagine how they must have felt. একটা প্লেয়ারের ক্যারিয়ারের থেকে যখন একটা ওয়ার্ল্ড কাপ চলে যায়, they must have felt horrible. So ওদেরকে যে কিছু ক্রিকেট দেওয়া হচ্ছে, আই থিঙ্ক এটাও বোর্ডকে আপনাদের রেসপেক্ট দিতে হবে যে অনেক কিছু না দিলেও যতটুকু আমরা পারছি আমরা দেওয়ার চেষ্টা করছি। প্লেয়াররা আমি শিওর দে আর লাইকিং দ্য ফিল যে ওরা মাঠে থাকতে পারছে। এবং পাকিস্তান সিরিজ না, ওভারঅল যাই খেলতে যাবে বাংলাদেশ, দেয়ার শুড অলওয়েজ বি টুর্নামেন্টস লাইক দিস। দেখেন, প্রিপারেশন হিসাবে আমি যেটা মনে করি হচ্ছে আপনার একটা স্কোয়াড থাকা উচিত 15-16 জনের, যাকে আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত রিগার্ডলেস অফ হাউ দে পারফর্ম ইন ডোমেস্টিক টুর্নামেন্টস, ইউ হ্যাভ টু ট্রাস্ট দেম। সবাইকে সমান পরিমাণ সুযোগটা দেওয়া। আপনি এখন মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ ইজ ডুইং ওয়েল, ওর একটা প্ল্যানিং থাকতে পারে। সো ওর যে 15-16টা প্লেয়ার তাদেরকে দিয়ে ওকে সেই কমফর্ট জোনটায় থাকা উচিত। আপনি বলছিলেন সিলেকশনের কথা, রানস না কিনা, আমার কাছে মনে হয় যে আমাদের ওই হ্যাবিটটাও ডেভেলপ করা উচিত। দ্য কালচার যে বাংলাদেশ ক্রিকেটের সিলেক্টররা কোচ এবং ক্যাপ্টেনকে সমান প্রাধান্য দিয়ে তারা টিমটাকে সিলেক্ট করবে। আমি মনে করি যে আমি যত বড় সিলেক্টরই হই না কেন, দ্য ক্যাপ্টেন হু গোজ টু দ্য ফিল্ড উইথ দোজ 11 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। একটা কোচ যাদেরকে প্ল্যানিং নিয়ে যাবে, ইটস ইম্পর্টেন্ট। সো আই এম শিওর যে যারা খেলছে তারা খুব একটা পারফরমেন্সের উপরে ফোকাস করে না, তারা জানে যে কারা কারা ন্যাশনাল টিমে আছে। ইটস ইম্পর্টেন্ট যে তারা মিস্টেক্সগুলো বা কী করছে না করছে সেগুলোর উপরে ডেভেলপ করা।